বিএনপির উপর জনগণের আস্থা সবসময় ছিল। দেখেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় একটা মেসাকার হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে আমাদের দেশপ্রেমিক আর্মি অফিসারগুলোকে হত্যা করা হয়েছে, আর বিচারের নামে বিডিআরকে ধ্বংস করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিন টিভি নিয়মিত টক শোতে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমাদের টক শো অংশ হচ্ছে রাজনৈতিক আলাপচারিতা। আজকে আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক পান্ত বড়ুয়া। আমাদের মাঝে আরেকজন অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক এবং কথা সাহিত্যিক আসিফ আহমেদ। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মিজান। এবং আজকে আমাদের রাজনৈতিক আলাপচারিতা আমরা আসলে যে প্রশ্নটা আসলে প্রথম প্রশ্নে যেতে চাই, আমরা প্রথম প্রশ্নটা আসলে নাজিব ভাইকে দিয়ে আসলে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে তথ্য উপদেষ্টা আসিফ আজকে তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখেছেন যে বিএনপির মহাসচিব নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 111 সরকারের গঠন ইঙ্গিত বহন করছে। বিএনপির মহাসচিব বক্তব্যের সামনে আরেকটা 111 সরকারের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এবং নতজান পররাষ্ট্রের ধারাবাহিকতা এবং গুম খুন জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। আসলে এই বিষয়টা যদি আপনি একটু স্পষ্ট করতেন, আসলে এই বিষয়টা কেন বলছি। দেখুন, বিএনপির মহাসচিব, আমি বিএনপির মহাসচিব বলবো না, শুধু আমাদের মূল এই যে বিগত 17 বছর ফ্যাসিবাদ শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছিল, এটা গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি ফ্যাসিজমের যে রাজত্ব, এটা যে ফেরাউনের যে সময়কার যে অবস্থা, সেই অবস্থায় আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা, আমাদের দলের নেতা কর্মীরা 17 বছর তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে টিকেছিলেন, জেল জুলুম মামলা হামলার শিকার ছিলেন। যে কোনো কারণে হোক, কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন যেটা শুরু হয়েছে, যেখানে পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে, সেখানে আমাদের অংশগ্রহণটা ছিল একেবারে সর্বোচ্চ পর্যায়ে। শুধু আমরা নেতৃবৃন্দ সেখানে সশরীরে উপস্থিত নেই, বাকি যে লজিস্টিক সাপোর্টগুলো আমাদের নেতা কর্মীদেরকে দেওয়ার দরকার, অবস্থান নেওয়ার দরকার, সেটা আমরা করেছি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি প্রতিদিনই আমাদের সাথে জুম মিটিং করে বলতেন যে তোমাদের শারীরিক উপস্থিতি ছাড়া আর বাকি যা যা করার দরকার, আমাদের কর্মীদেরকে যেভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে সম্পৃক্ত করা দরকার, তার সবটাই করতে হবে। এটা মূল একটাই কারণ, সেটা হলো ফ্যাসিজমের পতন, এবং এই পতন পরবর্তী সময়ে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ পরিচালনা করার জন্য এটা করার জন্য, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করার জন্য যে জিনিসটার প্রয়োজন, সেটি হলো একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, যে সিভিল যেটা আছে, ব্যুরোক্রেসি যেটা আছে, সেটাকে একটা সংস্কার করা, আইন শৃঙ্খলায় যারা আছে তাদেরকে সংস্কার করা, এবং এই নির্বাচনী যে কর্মকাণ্ডের মধ্যে যে সমস্ত সরকারি অর্গানগুলো আছে ওগুলোকে সংস্কার করা। এর মধ্যে সবচেয়ে বেশি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন সংস্কার হয়েছে, তারা ভোটার হালনাগাদের কাজ শুরু করেছেন। পুলিশ প্রশাসনও মোটামুটি একটা সংস্কারের পর্যায়ে আছে, এটা অনেকটা হয়ে শেষ পর্যায়ে। পুলিশ এমন একটা জায়গা, এখানে তো আপনি উইদাউট প্রশিক্ষণ ছাড়া তো কাউকে কাজে লাগানো যাবে না। তো সেই পর্যায়ে যদি করতে যাই, এটা অনেক লং টাইম প্রসেস। আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, সেখানেও অনেকগুলো সংস্কার ইতিমধ্যে হয়েছে। তারপরেও এখনো সেখানেও আপনার একটা প্রসেসিং এর প্রয়োজন আছে। সেটা হলো যে আপনি বিসিএস এর মাধ্যমে আপনি যারা পুলিশ, নট অনলি ফর পুলিশ, সিভিল প্রশাসনও আপনার কিন্তু অনেক কাজে আসে। নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেট, সি পাওয়ার, তারপরে বিভিন্ন ইয়েতে ওদেরকে লাগে, আপনার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সবকিছুই তো এখানে জড়িত। তো এগুলো সংস্কার মোটামুটি একটা পর্যায়ে এসছে। কিন্তু নির্বাচনের জন্য যে রোড ম্যাপ, মানুষ যে নির্বাচন, বিগত 3টা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, যার কারণে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। যদি বিগত 3টা নির্বাচনে দেশ শেখ হাসিনা যেভাবেই চালাক না কেন, যদি অন্তত 5 বছরে একদিনের গণতন্ত্র তিনি যদি দেশের মানুষকে দিতেন, তাহলে তার এই ভয়াবহ পরিণতিটা হতো না। তো আমরা আশা করছি যে এই সরকারও
একটি অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার যদি লং টাইম ক্ষমতায় থাকে তাদেরকে আনপপুলার হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আর যদি লং টাইম থাকতে তাহলে তাদেরকে ডিকটেটর হতে হবে। তো ডিকটেটর হওয়ার কোনো সুযোগ এখানে নেই। আর আনপপুলার হয়ে গেলে তখন তাদেরকে বিরুদ্ধে আবার আন্দোলন সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি মনে করি যে ওনারা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের জন্য মিনিমাম একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা যদি করেন, তাহলে আজকে যে কথাগুলো উঠছে এই কথাগুলো উঠার সম্ভাবনা খুব কম। আর আমাদের মহাসচিব সাহেব মূলত এই কারণটা এই হয়তোবা ইঙ্গিত করেই কথাটা বলেছেন। আপনি এই সরকার যত দ্রুত নির্বাচন করবে, আপনার এই যে এটা অদৃশ্য শক্তির খেলাটা তত কমে যাবে, তাদের সম্ভাবনাটা কম থাকবে। সুতরাং নির্বাচনে যদি মানুষ ভালো হোক মন্দ হোক, অ্যাটলিস্ট আমি যদি ভোটটা অন্তত দিতে পারি, তাহলে সেখানে 5 বছরের জন্য হলো যারা থাকবে ওরা আবার চিন্তা করবে যে আমাকে তো আবার মানুষের কাছে যেতে হবে, তার কর্মকাণ্ডটা সে ওইভাবে সাজানোর চেষ্টা করবে। আর সেটা যদি না হয়, তাহলে ধরেন এই অবস্থা চলতে থাকলে, এই সরকার আনপপুলার হয়ে গেলে তখন অন্যরা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এদের পপুলারিটি থাকতে থাকতে ওরা নির্বাচনটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করাটা আমি মনে করি যুক্তিসঙ্গত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আপনার আমরা সমন্বয়কের কাছে যাবো যে আসলে আজকে আসলে আমরা দেখছি যে আসলে ঘোষণা দিয়েছেন যে আসলে ফেব্রুয়ারিতে এবং বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে। আসলে আপনার তো নতুন রাজনৈতিক দল আসলে কতটুকু জনগণের কাছে সম্পৃক্ত হতে পারবে এবং কতটুকু আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা আসলে পূরণ করতে পারবে বলে আপনি মনে করছেন? আসলে আপনারা দেখছেন যে পুরা সংস্কার আন্দোলনটা কিন্তু আমাদের 2018 সাল থেকে শুরু হয়েছে, যেটা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে শুরু হয়েছিল। তো আমাদের আন্দোলনটা কিন্তু 2018 সাল থেকে শুরু। এর পরবর্তীতে কিন্তু এই যে একটা দল গঠন হয়েছিল আমাদের, যে মানে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, আমরা কিন্তু সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ করে গিয়েছি। তো পরবর্তীতে 2024 যখন আমরা পুনরায় দেখলাম যে কোটা পুনর্বহাল করছে, তখন কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পুনরায় আন্দোলনে নামছি। তো এর পরবর্তীতে আসলে ধারাবাহিকতায় ছাত্র জনতা সকলের সহযোগিতায়, দলমত নির্বিশেষে কিন্তু সকলেই স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নামছিল, বিধায় আমরা কিন্তু এই সফলতাটা পেয়েছি। তো আসলে আমাদের যে বাংলাদেশের রাজনীতি, যে স্বৈরাচার 17 বছর ধরে এক ন্যায়তন্ত্র ভাবে আমাদেরকে জুলুম করে গেছে, অত্যাচার করে গেছে। তো আমাদের কিন্তু এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন, আমি নিজেও ভোটার, আমি 2টা নির্বাচন পেয়েছি ভোট দেওয়ার জন্য, কিন্তু আমি একটা ভোটও আমার দিতে পারি নাই। কেন দিতে পারি নাই বলতে গেলে, ওরা জোর করে জুলুম করে, মানে এক নিয়ন্ত্রণ ভাবে দিনের ভোট রাতে নিয়ে এই নির্বাচনটা চালা গেছে। এটা অবৈধ সরকার ছিল সেই 2008 সালের পর থেকেই। তো আমরা চাই যে মানুষের স্বাধীনতা ফিরে আসুক। দল করার যে ঘোষণা দিয়েছেন সে বিষয়টা কেন? আসলে দল আপনারা আসলে একটা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন ছিল, কিন্তু আপনারা দল ঘোষণা করার, আসলে যদি আমরা নতুন কিছু করতে চাই, তাহলে কিন্তু নতুনত্বের বা তরুণের যে একটা আকাঙ্ক্ষা, সেটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমাদের এই একটা পদক্ষেপ ছিল, যেটা আমি মনে করি কি আসলে আমাদেরকে যদি নতুন কিছু নিয়ে আসতে হয়, দেশে আমাদেরকে নতুন ভাবে এগিয়ে যেতে হবে। তো দেখা যাচ্ছে যে কি আমাদের যে অতীতের যে দল বা যে মত, আওয়ামী লীগ 16 বছর ধরে আমাদেরকে জুলুম করে গেছে, অত্যাচার করে গেছে। যেভাবে মানে নেতা কর্মীদেরকে আয়নাঘর বলেন, জেল জুলুম বলেন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনাকে আটক করা হয়, জুলুম করা হয়, মামলা দেওয়া হয়। তো আমাদেরকে আসলে আমাদের যে চিন্তাধারা, সেটা হচ্ছে যে আমরা নতুন করে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকলেই মিলে যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারি, জনগণের কথা বলতে পারি। সেই উদ্যোগেই হয়তো আমাদের যে একটা প্ল্যাটফর্ম, এটার যে রাজনৈতিক বাস্তবায়ন। আমি একটু আপনার কাছে যাবো যে আসলে মুজিববাদ শুনেছি, কিন্তু জিয়াবাদ তো আসলে কখনোই শুনিনি। যে এখন যে আসলে নাগরিক কমিটির আহ্বায়ক বলছেন যে আসলে নাসির সাহেব বললেন যে আসলে জিয়াবাদ মুজিববাদ কিছুই থাকবে না। আমরা আসলে মুজিববাদের বিরুদ্ধে অসংখ্য আন্দোলন দেখেছি, আসলে মুজিববাদ থাকবে, আসলে জিয়াবাদের বিষয়টা তারা কেন নিয়ে আসছে, এই বিষয়টা যদি আপনি বলতেন। দেখুন, পাটোয়ারি ভাই কি মনে করে এই কথা বলেছেন আমি জানি না। ওনার ধারণা কি, বা ওনার জিয়া রহমান সম্পর্কে কোনো ধারণা কতটুকু কি, আমি সেটা আদৌ জানি না, বা কোন ইংরেজিতে তিনি কথাটা বলেছেন। জিয়াবাদ কথাটা আমি এই প্রথমেই শুনলাম তার মুখ থেকে, যে জিয়াবাদ। মুজিববাদ শুনে এসেছি, আর মুজিববাদ মানে ফ্যাসিজম।
ফ্যাসিস মানে কি বলা যায়, মুজিববাদ একই জিনিস ছিল। আমরা দেখে এসেছে মুজিববাদের নামে কি হয়ে এসেছে। তো জিয়াবাদ নামে কি তিনি কোনো কিছু দেখেছিলেন এই পর্যন্ত? এই এক বিষয়। আর দ্বিতীয় কথা হলো, জিয়ার কোনো বাদ হয় না। জিয়া একটি মানে কি বলে যে আপনার প্রবর্তক, কোনো একজন জনক, উনি বাংলাদেশ জাতীয়তাবাদ দল জাতীয়তাবাদের জনক। তো সেই হিসাবে একজন জনক কি হবে আপনার বাদ হয়? এটা কখনোই সম্ভব না। আর জিয়াউর রহমানের যদি বলি যে ভূমিকা বাংলাদেশে, সেই ভূমিকা তো অভাবনীয় ভূমিকা। সেই ভূমিকা 1965 থেকে দেখতে হবে, সেই খেমকায়ন যুদ্ধ থেকে দেখতে হবে, ভারত পাকিস্তান যুদ্ধ থেকে, তার সেই আলফা ব্যাটালিয়ন থেকে দেখতে হবে, তার যে তিনি অধিনায়ক হয়ে যে ভূমিকা পালন করেন, তারপর 71-এ তার ঘোষণা না কেবল, তার যুদ্ধ ময়দানে তার যেই ভূমিকা, এবং তিনি যেই এই যে গেরিলা হামলার প্রস্তাবনাটা ওনার ছিল যে আমরা গেরিলা হামলা করবো। কারণ আচ্ছা এই পর্যন্ত আসলাম, কিন্তু 75-এ যে ওনার সবচেয়ে বড় ভূমিকা, 75-এ যদি জিয়াউর রহমান না আসতো, দেশের যে কি অবস্থা হতো আমি জানি না। আমি কল্পনা করতে পারি না দেশের কি অবস্থা হতো। এবং আমরা দেখে এসেছি যে গণতন্ত্রের মানুষরা সে সময় কোথায় গেল? বাকশাল করলো। আরেকটা প্রশ্ন একটু interrupt করি। আসলে মুজিববাদ নিয়ে তো অনেক প্রশ্ন হচ্ছে, জিন্দ জিয়াবাদ নিয়ে আমরা কখনো প্রশ্ন আসলে উঠতে দেখিনি। তো আজকে এই সময় এসে আসলে প্রশ্ন কেন উঠছে বলে আপনি মনে করছেন? কেন উঠছে বলে মনে হচ্ছে? তার মনে হচ্ছে হয়তো বা 17 বছর আওয়ামী লীগ একটা কাজ করে গেছে, যা যা করে গেছে সেটা নতুন নজির বলতে হচ্ছে না। এখন বিএনপি কিনা আবার জিয়াবাদ নামে নতুন কিছু শুরু করে কিনা। তো জিয়াবাদ মানে বিএনপি কাজ পর্যন্ত এমন কিছু শুরু করেছে কিনা তার উদাহরণ আগে দেখাতে হবে। বিএনপিকে আগে কখনো এরকম ভাবে কোনো ক্ষমতা কুক্ষিগত করে ছিল কিনা সেটাকে দেখতে হবে। বিএনপি তো কোনো ছিল না, বরঞ্চ বিএনপি তো বলতে গেলে, জিয়াউর রহমান তো বলতে গেলে নতুন ভাবে রাজনীতি মানুষকে দেখালো, মানে বহু দলীয় গণতন্ত্র চালু করলো। তো ওনার নামে কথা কখনো বলাই যায় না। আর বিএনপি তো কখনো এই কাজ করেননি, তাহলে এই কথা বলা কোনো প্রশ্ন আসতে পারে না। সম্ভাবনাময় কিছু দিয়ে আপনি কখনো কাউকে এককভাবে দায়ী করতে পারবেন না, নতুন কোনো নাম দিতে পারবেন না। যদি কেউ কোনো দোষ করে থাকে তাহলে অবশ্যই তার আপনি বলতে পারবেন, যে দোষ করেনি সম্ভাবনাময় আপনি কিভাবে বলবেন সে কথা? এই কথা একদম অদ্ভুত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু নাজিম ভাইয়ের কাছে যাবো যে আসলে আসিফ মাহমুদ যে উপদেষ্টা বলেছেন যে আসলে কেউ রাজনীতি করতে চাইলে আসলে সরকারের বাইরে যে রাজনীতি করবে। আমরা যে উপদেষ্টারা রাজনীতি করতে চাই সেক্ষেত্রে রাজনীতি আমরা বাইরে যে করবো, কিন্তু সেক্ষেত্রে আমরা মনে করি যে আসলে রাজনৈতিক দলগুলো সরকারকে হস্তক্ষেপ করা উচিত নয় এই মুহূর্তে। এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। ওরা বলতে চাচ্ছে যে রাজনৈতিক দল হস্তক্ষেপ করছে বিভিন্ন না, কোন জায়গায় কিসে হস্তক্ষেপ করছে আমার তো জানা নেই। হ্যাঁ, তারা বলছে যে একটা জায়গায় বললো যে আসলে পুলিশ এবং অ্যাটর্নি জেনারেল বিএনপি পন্থী তারা নিয়োগ করেছে, তাহলে সব জায়গায় আসলে তাদের একটা আধিপত্য আছে বলে তারা আসলে মানে এই বিষয়টা আসলে বলতে চাচ্ছে। সেটা একটু বলবেন আসলে। শুনেন, উনি ওনার বক্তব্য দিয়েছেন, এটা কোন কারণে দিয়েছেন এটা বলতে পারবো না আমি। বাংলাদেশে তো দুটো বড় রাজনৈতিক দল ছিল। একটা রাজনৈতিক দল তারা নিজেরা ধ্বংস হয়ে গিয়েছে, তার বাকি আছে একটা, সেটা হলো বিএনপি। তো বিএনপির বাকি এখন আপনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন আর অন্য কোথায় কোনো যদি আইজি নিয়োগ করেন, তো এরা কোনো না কোনো ভাবে বিএনপি ওরিয়েন্টেড হতে পারে। এটা কোনো অস্বাভাবিক বিষয় না। ফেসিবাদ বাদ দিলে, শেখ হাসিনার বাদ দিলে, আওয়ামী লীগ বাদ দিলে আপনি আর আছেই তো এই একটা দল, তো এই দলের কর্মী হতে পারে। তো সুতরাং এটার জন্য যে আমরা ওখানে ইন্টারফেয়ার করছি গভর্নমেন্টের ভিতরে, এই ধরনের মনোভাব পোষণ করাটা ঠিক না। আমার কাছে মনে হয় যেন এটা হয়তো বা আমাদের কোথায় অন্য কোনো ঘাটতি আছে যার কারণে এই বক্তব্যটা আসছে, এটা আমার ধারণা আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে রাখি। আজ 5 আগস্ট আসলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব নির্বাচন করার প্রস্তাব করেছেন, বলছেন 2-3 মাস লাগতে পারে। কিন্তু সরকার বলছে যে অন্তর্বর্তী সরকার বলছে যে তাদের উপর একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, তারা চাচ্ছে আর একটু সংস্কার করে আসলে নির্বাচনটা দেওয়া উচিত বলে মনে করছেন। সেই বিষয়টা যদি আপনি শুনেন, এখানে চাপ তো অবশ্যই আমি মনে করি যেটা ওনাদেরকে চাপ দেওয়াটাই উচিত। চাপ আমি কেন দিব না? আমরা তো আমার অধিকার থেকে বঞ্চিত, আমি আমার অধিকার থেকে, জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত যে আমার 5 বছরের একটা গণতন্ত্রের একটা দিন হলো গিয়ে আমি আমার ভোট প্রয়োগ করা, আমি সেটা থেকে বিগত ফেসিবাদ সরকার আমাকে বঞ্চিত করে আসছে, তাহলে আমি সেটা দেওয়ার জন্য তো চেষ্টা করবো। আমি আমার রাইট, ফান্ডামেন্টাল রাইটস, আমার যেটা সাংবিধানিক রাইটস, ওটা আমি প্রয়োগ করার জন্য চেষ্টা করবো না? এটা তো মানুষের প্রত্যাশা যে আমি আমার নির্বাচন আমি ভোট দিব, তো সেই নির্বাচনটাই তো চাচ্ছে, অন্য কোনো কিছু না তো। এখন এর বাইরে যদি কেউ মনে করে যে নির্বাচন এখন দেওয়া যাবে না বা পরে দেওয়া যাবে, পরে দিতে হবে, আরো সংস্কার করতে হবে, এটা তো ক্ষমতাকে প্রলম্বিত করার একটা চিন্তা ভাবনা। আমি আপনাকে প্রথমেই বলেছি যেটা
যদি ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করে তাদের পপুলারিটি কমে যাবে। হুম। আর পপুলারিটিটা কমে গেলে ভিন্ন কোনো শক্তি এখানে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। তারা পপুলার থাকতে থাকতেই নির্বাচনের ব্যবস্থা করা উচিত, এবং জনগণের যে রাইটস সেটাকে ওনারা যদি প্রতিষ্ঠিত করতে পারে, বাকি সময় বাকি জীবন এই দেশের মানুষ তাদেরকে মনে রাখবে। মনে রাখবেন। এর বাহিরে যদি ওনারা অন্য কোনো কিছু চিন্তা করেন, তাহলে তারাও কিন্তু ওই ফেসিবাদের যে বঞ্চিত করেছে দেশের মানুষকে, সেখান থেকে মনে করতে হবে যে ওরাও সেই ধরনের কোনো কাজ করে কিনা। এটাও তো সন্দেহের বিষয় আমাদের জন্য। আমি মনে করি আমার অধিকার, জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। মনে করছে আসলে আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। আসলে বিএনপি বলছে যে একটা নির্বাচিত সরকার হলে সংস্কার যতটুকু করা প্রয়োজন পরবর্তী সংস্কার সরকার করবে। আপনার কি মনে করছেন, আসলে সংস্কারকে এই মুহূর্তে করা জরুরি, নাকি আসলে একটা নির্বাচিত সংস্কার বা সরকার ম্যান্ডেট একটা সরকার আসলে সংস্কার করবে? কোন বিষয়টা একটু যদি আপনি বলতেন। আসলে দেখা গেছে কি 16 বছর ধরে আমরা কিন্তু কেউই পাই নাই এই আওয়ামী লীগ সরকারকে হঠাতে। আমরা কিন্তু 2024 ছাত্র জনতা যখন এক সুরে আন্দোলনে নামছে, তখন আপনি ছাত্র দল বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, বাম বলেন, ডান বলেন, সবাই যখন ছাত্র জনের সাথে একতাবদ্ধ হয়ে যখন আন্দোলনের মাঠে নামছে ধর্ম নির্বিশেষে, তখনই কিন্তু আমরা সফলতা পাইছি। তো এই যে 17 বছরের গুণধর একটা রাষ্ট্র, তো আমরা চাইলেই 17 দিনে বা কয়েক মাসের মধ্যে আমরা পুনর্গঠন করতে পারি না। তার জন্য কিন্তু একটু সময়ের ব্যাপার। আর আমরা তো সবাই চাই যে কি আমরা আমাদের নিজেদের ভোটাধিকার ফিরে পাবো। আমরা সবাই মিলে, দলমত সবাই মিলে একসাথে গিয়ে আমরা নিজের ভোট নিজেই দিব, আমার ভোট আমি দিব। এটা তো সবারই একটা চাওয়া পাওয়া। তবে সকলের মাথায় একটা চিন্তা আছে যে কি আমরা নির্বাচনের মাধ্যমেই, জনগণের ভোটের মাধ্যমে কিন্তু আমরা সরকার নির্বাচিত করব। যেহেতু একটা প্রক্রিয়াধীন অবস্থায় আমাদের দেশটা এখন অন্তর্বর্তী সরকারের কাছে আছে, তবে আমরা আশা করছি যে মানে অতি দ্রুতই নির্বাচনটা সামনে দিবে। তো এটা সকলের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা, সবারই প্রত্যাশা যে আমরা নিজের ভোট দিয়ে জনগণের মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ, সেটা জনগণই প্রতিষ্ঠা করবে। এই দেশটা কে চালাবে, এই সরকার কে হবে, প্রধানমন্ত্রী কে হবে বা প্রধান উপদেষ্টা কে হবে, তো এটা আমরা তো সকলেই চাই। এটা সবারই একটা মানে দীর্ঘ 17 বছরের একটা আকাঙ্ক্ষা যে আমরা নিজেরা ভোট দিয়ে, আমার ভোট আমি দিয়ে আমার যে নেতা বা আমি কাকে চাচ্ছি এই দেশে, কে এই দেশটা চালাবে, এটা কিন্তু আমাদের সবারই একটা কি মনের আকাঙ্ক্ষা যে আমি আমার ভোট দিব। দেখা গেছে যে আমি আমার পরিবারের কথা বলতে গেলে, আমার আশেপাশে আত্মীয় স্বজনের কথা বলতে গেলে সবারই একটা আকাঙ্ক্ষা, আমি ভোট দিতে পারতেছি না, আমি কেন ভোট দিতে পারবো না, আমার ভোট কেন অন্যজনে দিবে, কেন দিনের ভোট রাতে চুরি হবে। তো আমি মনে করি যে আমরা জনগণকে সুযোগ দিয়ে সংস্কার কথা বলছে, আসলে আমরা তো যেমন 5 থেকে 3-4 মাস বা 6 মাস হয়ে গেছে, উল্লেখযোগ্য সংস্কার তো আমরা আসলে কিছু দেখতে পাইনি। আসলে আমি কি বলবো, এই যে আমি তো প্রথমেই বলছি যে 17 বছরের একটা রাষ্ট্র, গুণধর রাষ্ট্র, আমরা তো চাইলে 17 দিনে পরিবর্তন করতে পারবো না। একটা ধারাবাহিক প্রক্রিয়ায়, একটা নিয়মের মাধ্যমে কিন্তু কি সংস্কারগুলো আসতে হবে। দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতা, এখন আপনি দেখেন যে এখনো পর্যন্ত আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, যে যেমন দল মতের মধ্যে কি বিভাজন সৃষ্টি করে দিচ্ছে, এমনকি আমাদের ছাত্রদের মধ্যেও বর্তমানে বিভাজন সৃষ্টি করে দিচ্ছে। এই যে গুপ্ত হত্যা হচ্ছে, এদিকে আপনি ভারত দেখেন, আমাদের সীমান্ত এলাকায় এখন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। তো যে যতদিন এতক্ষণ যেহেতু আওয়ামী লীগের বা স্বৈরাচারের যে একটা ষড়যন্ত্র চলমান আছে, দেখা যাবে যে আমাদের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি হতে পারে, কিন্তু দিন শেষে আমরা একটা কথাই বলবো, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু কি আমাদের স্বৈরাচার একসাথে কাজ করতে হবে এবং স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আমি আসিফ সাহেবের কাছে যাবো যে আসলে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সে জায়গায় কিন্তু সবাই একটা কৌশলী অবস্থান করছে, এবং যেহেতু আওয়ামী লীগ আসলে একটা ফেসিজমের একটা বিষয় উঠে আসছে, সেই জায়গায় আপনার একটু মতামতটা জানাবেন। আসলে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করার রাইট আছে কি? দেখুন, আওয়ামী লীগ 100 বার রাজনীতিতে ভোটে অংশগ্রহণ করবে, এটা কোনো বিষয় না। তবে তারা অংশগ্রহণ করার আগে তাদের সমস্ত রকম বিচার হতে হবে। আর আজ পর্যন্ত যা যা করে এসেছে সকল কিছুর বিচার করার পর যদি তারা টিকে থাকে, তাহলে অবশ্যই তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে। আজকে হোক কালকে হোক তারা করবে, কিন্তু বিচার হতে হবে। তারা বিচার মাধ্যমে তারা উঠিয়ে আসতে হবে। বিচার হোক, সবকিছু হোক, আওয়ামী লীগ 100 বার নির্বাচন আসবে, কেন আসবে না? বিচার হতে হবে। বিচার করে তারপর যদি তারা টিকে থাকে তাহলে অবশ্যই আসবে, কেন আসবে না? আমাদের চাপ অবশ্যই তার নির্বাচন আসতে, বিচার হয়ে আসতে হবে। যা যা তারা এই পর্যন্ত করেছে, যে পরিমাণ গুম খুন অত্যাচার তারা মানুষের উপর করে এসেছে, তারপরে এটা আদৌ দল থাকে কিনা সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। নিষেধের কথা বলা যায়, কিন্তু যেহেতু সবাই চাচ্ছে নির্বাচন করতে, অবশ্যই করবে, কিন্তু বিচার আগে হতে হবে। বিচার হওয়ার পরে তারপর নির্বাচন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে বিএনপি মহাসচিব আজকে আমরা দেখছি বিবিসির এক সাক্ষাৎকার বলেছেন যে আসলে সরকার নিরপেক্ষ না থাকলে আসলে নির্বাচন করতে পারবে না। আসলে সরকার কতটুকু, এই সরকার কতটুকু নিরপেক্ষ অবস্থানে থাকতে পারবে বলে আপনি বিশ্বাস করছেন? না, আমি বিশ্বাস করি এই সরকার নিরপেক্ষ থাকবেন নির্বাচন পর্যন্ত।
আমার উনি যেটা বলেছেন যে বিচারের পরে নির্বাচন, বাস্তবতা হলো বিচার একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। আপনি চাইলেই কালকে একজনকে ফাঁসি দিতে পারবেন না, জেলে দিতে পারবেন না। তো এই বিচার প্রক্রিয়াটা অনেক দীর্ঘ সূত্রিতাও হতে পারে, অনেক লম্বা টাইমে হতে পারে। তো সুতরাং কিছু সংস্কার বলেন, বিচার বলেন, এগুলো হলো চলমান একটা প্রক্রিয়া। সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। আপনি চাইলেই আজকে অর্থনৈতিক সংস্কারটা করতে পারবেন না। এটা আপনাকে যতদিন দেশ চলবে, দেশ থাকবে, যতদিন সরকার থাকবে, কোনো না কোনো সেক্টরে আপনাকে সংস্কার কাজটা চালিয়ে নিতে হবে। আপনি দেখবেন যে আজ কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে এই একটা প্রতিবন্ধকতা, তাহলে এই প্রতিবন্ধকতাটা আপনাকে সরাতে হবে, ওইটা কিন্তু একটা সংস্কার। তো আপনি যদি বলেন যে আমি সব সংস্কার করে নির্বাচন দিব, এটা আদৌ সম্ভব না। আপনাকে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যে সংস্কারটা প্রয়োজন আপনি সেটা করবেন। জনগণ যেন ভোট দিতে পারে এবং তাদের সেই ভোটটা যেন সংরক্ষিত হয়, সেই সংস্কারটা করেই নির্বাচনটা দিতে হবে। আর বিচার প্রক্রিয়াটা এটা চলমান, তাদের বিচার চলতে থাকবে। তারা যদি এর মধ্যে যদি নিষিদ্ধ না হয়, নির্বাচন করতে চাইলে তার বাধা দিতে পারবেন না, এর মধ্যে নির্বাচন করতে চাইলে। বিচার করে আপনি হয়তো 2-4-5 বছর লাগবে। আপনি লোয়ার কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আপনি কতদিনের জন্য অপেক্ষা করবেন? ভাই সেটা হলো যে কি, যে বিচারটা আমার কথা নির্বাচন হোক, ওদেরকে ছাড়াই হোক, কিন্তু বিচার করে আমি চিন্তা করলাম, একদম পরবর্তী চিন্তা করলাম নির্বাচন তো ওদেরকে নিয়ে, আসলে এটা কি ওদেরকে নিয়ে নির্বাচন আদৌ কি সেটা নির্বাচন হবে কি না, মানুষ কতটুকু মানবে, সেটা হলো বিষয় না। আজকে ধরেন আওয়ামী লীগ যা যা করলো, আপনি জাস্ট চিন্তা করেন জুলাই থেকে নিয়ে পর্যন্ত যা যা করলো, তারপরে এসে যদি বলেন 2 বছর পর আওয়ামী লীগ নির্বাচনে যাবে, তো আমাদের সাথে রক্তের সাথে তো মানে আমি আসলে ওই জায়গাতে আপনাকে ওইভাবে বলি না, উনি আসলে বুঝতে চেয়েছে আসলে যে সমস্ত রকম বিচার হওয়ার পর যদি 100 বছর পর হবে, 100 বছর পরে যাবে, সেটা তো সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন এবং সরকারেরও কিন্তু একটা ভূমিকা আছে। অবশ্যই থাকবে, সরকারের একটা ভূমিকা আছে। যে কোনো জায়গায় আপনি যেটা বললেন, যদি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করতে হয়, আমাদের দেশে নির্বাচন কমিশন চাইলেও এটা পারবে না যদি সরকার না চায়। কারণ নির্বাচন কমিশনের যে কাজগুলো করবে এই নির্বাচন কালীন সময় যাদেরকে লাগবে, সব সরকারি অর্গানগুলো কিন্তু এখানে সম্পৃক্ত থাকে। আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সরকারের নিয়ন্ত্রণ, পুলিশ সরকারের নিয়ন্ত্রণ, বিজিবি সরকারের নিয়ন্ত্রণ, আর্মি সরকারের নিয়ন্ত্রণ, তারপরে আরো অন্যান্য যা আছে, আনসার, বিটিভি, যা বলেন আপনি, সব সরকারের নিয়ন্ত্রণ। কারণ আমি নির্বাচন কমিশন চাইলো যে আমাকে আর্মি দিতে হবে, যদি সরকার না দেয় আপনি কি করবেন? বিজিবি চাইলো যদি না দেয় তাহলে আপনি কি করবেন? নির্বাচন কমিশনের কিছু করার থাকবে না। সুতরাং প্রথমে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, এটা যেমন ঠিক, তেমনি সরকারের সদিচ্ছা থাকতে হবে যে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করার জন্য যে লজিস্টিক সাপোর্ট চাইবে নির্বাচন কমিশন, সেটা সব দিতে হবে। আসিফ সাহেব, আপনার কাছে একটা বিষয় আসলে জানতে চাই, আসলে বিএনপি তারেক রহমান আসলে 31 পয়েন্ট দিয়েছে, এখানে কিন্তু একটা সংস্কারের একটা রূপরেখা আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, ওরা আসলে লিখিত কোনো রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেনি। সে বিষয়টা যদি আপনি একটু বলতেন। এটা অবশ্যই আমাদের জন্য খুব মানে ধরেন যে একই সাথে দুঃখের এবং কষ্টের বিষয় যে কিছুই এখনো সামনে আসেনি, তারা কি করছে। তো কিছু কিছু জিনিস সামনে আসছে, কিছু ব্যাংকের তারা সংস্করণ করছে, ব্যাংক তারা একদম বন্ধ করে দেওয়ার চাইতে কিছুটা চলমান রাখার চেষ্টা করছে, কিন্তু দৃশ্যমান তারা কি করতে চায় সেটা এখনো সামনে আসছে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর 31 দফা নিয়ে যেটা বললেন, যে 31 দফাটা খুব ম্যাচিউর ডিসিশন, প্রতিটি সংস্করণ, প্রতিটি বাক্য, প্রতিটি দফা একদম আমাদের জনগণের চাওয়া। লিখিত আকারে তো উপস্থাপন করার প্রয়োজন ছিল, যেমন সে জায়গা থেকে কি করতে চাচ্ছি হয়নি। এখন সরকার বলছে তারা করবে, তারা দিবে, এখন সেটা কবে দিবে এটা সরকার জানে, এছাড়া আর কোনো ধারণা নেই এই সম্পর্কে যেটা কবে দিচ্ছে। এখন আমি বলবো যেটা খুব দ্রুত দেওয়া উচিত, জনগণ জানতে চায় আপনারা কি করবেন, কি করতে চান, এটা জনগণের চাওয়া। এখন এটা আমিও চাই যে সরকার কি করতে চাচ্ছে, তারা কি করবে, সেই রূপরেখাটা দেওয়া উচিত। যদি সেই রূপরেখাটা দিয়ে দেয়, তাহলে হয়তো আজকে কেউ কোনো কথা বলবে না, আচ্ছা সরকার তো বলেছে এই কার্যক্রমগুলো তারা চালাবে, তারপর তো নির্বাচন। এটাই তো এখন সামনে আসলো, রোড ম্যাপই তখন সামনে আসলো, কি হবে কি হবে। আপনার কাছে আমি আসলে সর্বশেষ একটা প্রশ্ন আমি শেষ করব। সেই প্রশ্নটা হচ্ছে, সমন্বয়ক আপনারা যখন আন্দোলন করেছিলেন আপনারা সবাই কিন্তু এক ছিলেন, এখন কিন্তু আমরা দেখছি বিভাজন। এটাকে আসলে আপনার আধিপত্য বিস্তার, যদি বিভাজন করছেন এটা আসলে আপনাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য বা এজেন্ডা আছে, আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, বা নাকি একটা আপনারা প্রভাব
বিস্তার হচ্ছেন, কোন বিষয়টা একটু বুঝুন। আসলে এখানে যারা সমন্বয় করছে বা সমন্বয়ক ছিল বা আছে, দেখা যায় যে কিন্তু এর মধ্যে কিন্তু অনেকে অনেক মতের আছে। যে কেউ হচ্ছে যে আপনার সাধারণ শিক্ষার্থী থেকে একদম কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই একদম সাধারণ শিক্ষার্থী, অনেকে আছে আপনার যেমন ধরেন বিএনপি পন্থী ছিল বা ছাত্রদল ছিল, এরকম অনেকে ছিল আপনার যেমন ধরেন জামায়াত ইসলাম বা শিবির পন্থী ছিল, অনেকে ছিল আপনার ছাত্র অধিকার পরিষদের ছিল, এভাবে বিভিন্ন অনেকে ছিল বাম সংগঠন ডান সংগঠন, এরকম সবার একটা আদর্শ ছিল, অনেকের আদর্শ ছিল, হয়তো অনেকে সাধারণ শিক্ষার্থী ছিল। তো আপনি যেটা বলছেন যে বিভাজন, আসলে দিন শেষে দেখা যায় কিছু না কিছু মানুষ থাকে সে মানে একটু সুবিধাভোগী বা একটু স্বার্থবাদী, যে দেখা যায় যে ক্ষমতার জন্য বিভাজন সৃষ্টি হয়, বিভিন্ন পদ পদবীর জন্য বিভাজন সৃষ্টি হয়। তো এখন দেখা যাচ্ছে যে আমি আমার কথা বলি, আমার মতো এরকম অনেকেই আছে, দেখবেন যে আস্তে আস্তে কিন্তু একটু সরে যাচ্ছে, মানে আপনার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওদিক থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? আপনি দেখা যাচ্ছে একজনে আপনার দুর্নীতি করতেছে বা ছান্দাবাজি করতেছে বা অনিয়ম করতেছে, তো একজনের কারণে কিন্তু একটা পুরো প্ল্যাটফর্মের একটা কি হচ্ছে, বদনাম হচ্ছে বা একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তো আপনার চাইলেও কখনো একজনের জন্য সবাইকে দোষারোপ করতে পারেন না। একটা আধিপত্য বা একটা হচ্ছে প্রভাব বিস্তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা দেখা যায়, আমরা যেহেতু আপনারা তো আগে এক ছিলেন, এখন পরে ডিবেট হলেন কেন? এটাই তো আমার এই যে একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের সাথে রক্ষা করা কঠিন, এটা কিন্তু সবসময় ফুটে ওঠে। যেমন ধরুন দেখা যাচ্ছে আমাদের মধ্যে যদি আপনার 100 থেকে বা 200 জন যদি আপনার সমন্বয়ক থাকে, দেখা যায় যে আপনার ওখানে 50 জন মতো দেখবেন যে একদম সাধারণ শিক্ষার্থী, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। দেখবেন যে 50 জন আপনার ছাত্র দলের, বা 50 জন দেখবেন আপনি ছাত্র শিবিরের, বা 50 জন দেখবেন আপনি বামপন্থী বা ডানপন্থী। দেখা যায় যে কি এমন কিছু থাকে যারা দেশের কথা চিন্তা না করে, জনগণের কথা চিন্তা না করে, কিন্তু দলের কথা চিন্তা করে, নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, ওই জায়গাতেও কিন্তু কি একটা বিভাজন সৃষ্টি হয় যে না, আমি সমন্বয় করছি, আমি আন্দোলন করছি, যেহেতু আমার একটা দল বা আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি ওই ব্যাকগ্রাউন্ডকে হেল্পফুল বা ওই ব্যাকগ্রাউন্ডকে আগায় নিয়ে যাব, অন্য একটা ব্যাকগ্রাউন্ডে আমি পিছনে ফেলে দেবো, এই জিনিসটা কিন্তু সামনে চলে আসে। আপনার কাছে আরেকটা লাস্ট প্রশ্ন করে আমরা আসলে প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে বিএনপি যারা আপনার উপরে যারা দায়িত্ব, স্ট্যান্ডিং কমিটির মেম্বার বলেন, ভাইস প্রেসিডেন্ট বলেন, যারা আসলে দায়িত্বে আছে, ওনারা বলছেন যে আসলে বিএনপি নির্বাচনকে এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি আসলে সরকার গঠন করবে। আপনি এই মুহূর্তে আসলে কতটুকু জনগণের মধ্যে আস্থা অর্জন করতে পেরেছেন বলে আপনার মনে হয়? দেখুন, বিএনপির উপর জনগণের আস্থা সবসময় ছিল, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার কারণে বিভিন্ন সময় আপনি যদি ধরেন 111-এর পরে যে নির্বাচন 2008 সালে হয়েছে, সেটাও কিন্তু একটা ম্যানিপুলেটেড নির্বাচন। সেখানে তৎকালীন সেনা প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ এটার সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, যার প্রেক্ষিতে দেখবেন ইলেকশনটা হয়েছে সম্ভবত ডিসেম্বরে। আপনি দেখেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় একটা মেসাকার হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে আমাদের দেশপ্রেমিক আর্মি অফিসার গুলোকে হত্যা করা হয়েছে, আর বিচারের নামে বিডিআরকে ধ্বংস করা হয়েছে। বিএনপি সবসময় পপুলার একটি রাজনৈতিক দল এবং তাদের পর্যাপ্ত পরিমাণ প্রার্থী আছে, দেশের এক একটা আসনে 2-3 করে প্রার্থী আছে, যাতে করে বিএনপি নির্বাচনে যেমন প্রার্থী সংকট নেই, জনগণের সমর্থনের কোনো অভাব নেই। সেক্ষেত্রে আপনার যে 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনের মতো করে আমরা যতটুকু জানি যে আপনি দেখা গেছে একটা ভোট কেন্দ্রে 12টা বুথ আছে, 12টা ব্যালট বক্স আছে। সেই ব্যালট বক্সের মধ্যে 2টা বক্স আগে থেকে কেন যেন ভরাট করা ছিল। আপনি যখন এটা গুনতে গিয়েছেন তখন 12টাই ছিল, কিন্তু 2টা বক্স এখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গার 2টা বক্স নিয়ে আসা হয়েছে। কারণ হলো কি, ওখানে আপনাকে একজন করে এজেন্টকে থাকতে দেওয়া হয়েছে ভোট গণনার সময়। প্রত্যেকটা বুথের একজন করে থাকার কথা, কিন্তু সেখানে ছিল সর্বসাকুল্যে 12টা বুথের জায়গায় একটা বুথের একজন এজেন্ট থাকবে, এবং কার কোনটা সেটা কোনো ছিল না। যার কারণে দেখা যাচ্ছে যে 12টার মধ্যে 10টা থেকে গুনলেন, সেখানে 50-50 হলো, আর বাকি যে 2টা ওটা একতরফার মধ্যে পড়ে গেছে। এটা তো আপনি মিক্সড করে ফেলতেছেন, এটা বুঝার কোনো স্কোপ ছিল না। এই ধরনের কর্মকাণ্ডটা হয়েছে। তা আমি মনে করি নির্বাচন যখন যে পর্যায়ে হোক না কেন, বিএনপি গণমানুষের দল, তারা নির্বাচনে ভালো করবে। আর আমার আলোচক আসিফ সাহেব যেটা বললেন যে 31 দফা, বা আপনি যে প্রশ্ন করলেন 31 দফার যেটা কথাটা বলা হয়েছে, আজকে যে সংস্কারের কথাটা বলা হয়েছে, এটা আরো 20 মাস আগে
ফেসিবাদ বিরোধী সব কটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান এই দফাগুলো প্রণয়ন করেছেন, সংস্কারের রূপরেখা লিখিত আকারে দিয়েছেন, যেটা আপনার যদি বাস্তবায়ন করা যায় তাহলে একটি আধুনিক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে আমরা বাংলাদেশটাকে দেখতে পাবো। এবং মানুষের যে অধিকারের কথা আমরা বলি, সেই অধিকারটা হবে। এই জন্যই আমার কাছে মনে হয় যেন মানুষ এই 31 দফা সংস্কার প্রস্তাবকে মানুষ গ্রহণ করেছে, এবং আগামীতে তারা নির্বাচিত সরকার যদি হয়, এই 31 দফা যদি আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারি, তাহলে যে স্বপ্ন জিয়া রহমান দেখে গিয়েছিলেন আধুনিক একটি বাংলাদেশ গড়ার যে একটা সূচনা করেছেন, আজকে দেখেন বাংলাদেশের অর্থনীতি যে ভিতগুলোর উপর দাঁড়িয়ে আছে, গার্মেন্টস, জিয়া রহমানের করা সৃষ্টি, ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, রেমিটেন্স, আজকে যেটা আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, এগুলো কিন্তু জিয়া রহমানের সময় শুরু হয়েছিল। আমরা সে সময় ছোট ছিলাম, দেখেছি যখন মানুষ যাচ্ছে বলছে এই মানুষ আর ফেরত আসবে না, এটা দেশে মানুষ বেশি হয়ে গিয়েছে, এই জন্য এদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মেরে ফেলবে। কিন্তু যখন 2-4 জন যখন ফেরত আসলেন, তখন অন্যরা যাওয়ার জন্য উৎসাহ বোধ করেছে। এই 31 দফা বাস্তবায়ন হলে জিয়া রহমানের যে স্বপ্ন 19 দফা ছিলেন, এটার সাথে সম্পৃক্ত করে এই 31 দফা বাস্তবায়ন হলে আমাদের দৃঢ় বিশ্বাস, দেশের মানুষের দৃঢ় বিশ্বাস যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে উন্নত বিশ্বের, আমরা না হলো অন্তত যারা আজকে মালয়েশিয়া বলি, আইদার আপনার যে সিঙ্গাপুর তো অনেক উন্নত, এদের মালয়েশিয়া, আমাদের আরো প্রতিবেশী অনেকগুলো রাষ্ট্র আছে যারা অনেক ভালো করেছে, এরই মধ্যে আমাদের আমরা সেই পর্যায়ে অন্তত এই দেশটাকে নিয়ে যেতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার কাছে একটা ছোট্ট একটা প্রশ্ন, আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কিন্তু একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ, কিন্তু ইকোনমিক একটা চ্যালেঞ্জ সবসময় থাকে। আসলে এই সরকার যতদিন স্টে করবে ততদিন আসলে অর্থনৈতিক চ্যালেঞ্জ সংকটে পড়বে। আপনি কি মনে করেন যে খুব দ্রুত আসলে নির্বাচন যাওয়া উচিত বা একটা নির্বাচিত সরকার আসা উচিত বলে আপনি কি মনে করছেন? অবশ্যই, আসলে নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নেই। আপনি ধরুন যে এই যে রাষ্ট্রে আজকে যে অবস্থা, নানা জায়গায় বিশৃঙ্খলা, নানা যা অবস্থা, এটা তো আপনি নির্বাচন ছাড়া তো এটা কখনো চেঞ্জ করতে পারবেন না। নির্বাচন ছাড়া তো কখনো এটা সম্ভব না। অবশ্যই নির্বাচনটা খুব দ্রুত দরকার। আর ছোট্ট একটা কথা আমি যোগ করছি, আপনি যে প্রশ্নটা করলেন আমলিক নির্বাচন অংশগ্রহণ বিষয়টা, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি চাই না আমলিক নির্বাচন অংশগ্রহণ করুক। এটা আসলে কোনো দল না, একটা মানে সন্ত্রাসবাদ, নামে হয়তো বা দল, সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু না। আমি ব্যক্তিগত চাই আমলিক নামে কোনো ফ্যাসিজম বাংলাদেশে আর না জন্মাক। আমি চাই না এই দল থাকুক। যেমন নস্যি বাহিনীকে যেভাবে উৎখাত করে দেওয়া হচ্ছে, যেভাবে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক তদ্রুপভাবে আমলিককেও নিষিদ্ধ করে দেওয়া হোক। আর একটা ছোট্ট কথা, সেটা হলো যে জিয়াবাদ মুজিববাদ যে কথাটা বলা হলো, জিয়াউর রহমান সেটাকে আমি মনে করি যে এটাকে অন্য কোনোভাবে কলুষিত করার কোনো সুযোগ নেই। উনি যা করেছেন বাংলাদেশের জন্য 3টা বছর, এটা কেউ করে দেখাতে পারেনি। এই যে নজরুল ভাই যেটা বললো যে এই যে ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো, বিশ্ব ব্যাংক উনি এনে দেন, আমেরিকা থেকে আমাদের স্বীকৃতি এনে দেন, চায়না থেকে স্বীকৃতিগুলো এনে দেন, এটা জিয়াউর রহমান দ্বারা সম্ভব ছিল, জিয়াউর রহমান পেরেছেন। এই জিনিসগুলো বুঝতে হবে। এইগুলো নির্বাচন নিয়ে আমি একটা কথা বলি, আমি মনে করি যারা জনগণের ভোটাধিকার হরণ করছে, যারাই অধিকারের কথা বলছে, যারা নির্বাচনের কথা বলছে, নিজের ভোটাধিকার ফিরে পেতে চাইছে, তাদেরকেই কিন্তু এই আওয়ামী লীগ সরকার কি করছে, গুম করছে। তো এই জায়গা থেকে আমরা কখনোই চাই না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি বিএনপি বলেন, জামাত বলেন, যে দলই বলেন, আওয়ামী লীগকে কিন্তু যারাই পুনর্বাসনের চেষ্টা করবে, কিন্তু দেখবে যে আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারলে ওই দলটাকে কিন্তু কি করে দিবে, মানে একদম ফিনিশ করে দিবে, যেটা বলা হয়। তো আমরা কখনোই চাই না যে যারা আমাদের ভোটাধিকার হরণ করছে, মানুষের অধিকার হরণ করছে, মানুষকে একটা ট্রমার মধ্যে রাখছিল এই 17 বছর ধরে, যে অন্যায়ের প্রতিবাদ করতে গেছে, নিজেদের অধিকারের কথা বলতে গেছে, তাদেরকে যে একটা মানে জুলুম করে একদম, মানে আপনারা দেখছেন, আমরা গতকালকের একটা নিউজ দেখছিলাম যে কি, যে মানে এই খুনি হাসিনা জনগণকে এতটাই নির্যাতন করছে যে কি আপনার সন্তানকে পর্যন্ত মায়ের সাথে আপনার জেলখানার মধ্যে রাখা হয়েছিল। তো আমরা ওই জায়গা থেকে যারা আমাদেরকে ভোটাধিকার হরণ করছে, যারা আমাদের যে মানে বিপ্লবী ভাইদেরকে হত্যা, হুমকি এবং আয়নাগরের মতো জায়গায় রাখছে, তারা কখনোই নির্বাচনে অংশগ্রহণ করার মতো অধিকার রাখতে পারে না, আমরা যেটা মনে করি। তো আমরা কখনোই চাই না যে এরকম একটা খুনি দল বা শুধু বিচারের মুখোমুখি না, আমরা কখনোই চাই না যে এরকম একটা ফ্যাসিস্ট দল
যে একটা গণতান্ত্রিক যে আমাদের একটা দেশ, জাতীয়তাবাদী একটা দেশ, এই দেশে যাতে কখনো এরকম ফেসিবাদ বা বাকশালী যে একটা দল, আওয়ামী লীগের যে বাকশাল দল, এটা যাতে পুনরায় এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে। কারণ হচ্ছে এরা আমাদের যে ভোটাধিকারটা হরণ করছে, এটাই কিন্তু একমাত্র আওয়ামী লীগে কিন্তু আমাদের ভোটাধিকার হরণ করছে। যারা আমাদের ভোটাধিকার হরণ করছে তাদেরকে ভোটের অধিকার দেওয়াটা কিন্তু কি আমি মনে করি না এতটা যুক্তিযুক্ত। কারণ ওরাই কিন্তু 17 বছর ধরে এক নাগারে এক ন্যায়তন্ত্র ভাবে বাকশাল প্রতিষ্ঠা করে। সেই আপনার 1971 সালের পর থেকেই আওয়ামী লীগ সরকার আসার মানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে একটা বাকশাল ছিল, ওরা কিন্তু বারবার এটা কিন্তু প্রমাণ দিয়েছে যতবারই দল ক্ষমতায় আসছে। তো আমরা চাই না পুনরায় এদেরকে আবার সুযোগ দিয়ে আবার বাকশাল প্রতিষ্ঠা করা, আমাদের দেশটা ফেসিবাদ বা পুনরায় আবার ফেসিবাদের যে একটা রাষ্ট্র, এটা আমরা চাই না কখনো। সুপ্রিয় আসলে আমরা আপনাদের বলতে বলতে আসলে আমাদের রাজনৈতিক আলাপ চাইতে আমাদের প্রোগ্রামটা আসলে অনেক লং টার্ম হয়েছে। আমরা আসলে অন্য একটা প্রোগ্রাম আবারও কোন রাজনৈতিক অতিথি বা আবার আমাদের নতুন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে বুঝে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিএনটিভি সিটিজির সাথে থাকবেন। ধন্যবাদ।